আজকে একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। আমাদের স্কুল সিলেবাসে আমরা যে ধরনের ছোট গল্প পড়বার সুযোগ পাই, সেখানে এমন কিছু গল্প আমরা ভাগ্যক্রমে পড়তে পারি যে গল্পগুলোর যে দার্শনিকতা, তার যে দার্শনিক স্তর, সেটা আমাদেরকে ভাবতে বাধ্য করে। সেরকমই একটি গল্প নিয়ে আজকে কথা বলবো। এই গল্পটি সিবিএসই বোর্ডে পড়ানো হয়, ক্লাস 11-এ সম্ভবত গল্পটি রয়েছে। এবং আমি জানি না বেঙ্গল বোর্ডে এই ধরনের গুরুত্বপূর্ণ গল্প বা এই ধরনের ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ থেকে ব্যাখ্যা করা যায় গল্পগুলোকে কবে পড়ানো হবে বা আদৌ কোনোদিন পড়ানো হবে কিনা আমি জানি না। গল্পটির নাম দ্য র্যাট ট্র্যাপ। একজন সুইডিশ অথরের লেখা গল্প। বেশ বড় একটি গল্প, কিন্তু আমি এই গল্পটা টেক্সট ধরে ধরে পড়ানো সম্ভব নয়, কারণ সেটা করতে গেলে কয়েক ঘন্টার একটানা ভিডিও করতে হবে। আমার কাছে পিডিএফ রয়েছে গল্পটির। আমি যেহেতু আমার উদ্দেশ্য এই গল্পটির দার্শনিকতা নিয়ে আলোচনা করা এবং গল্পটি কেন আমি কেন গল্পটির প্রতি এত বেশি ইন্টারেস্টেড, সে কারণে আমি মোটামুটি গল্পের যে প্লট লাইন সেইটা ধরে দু চারটে কথা বলে এবং তারপর যে বিষয়গুলো নিয়ে কথা বলবার প্রয়োজন বলে মনে হচ্ছে সেগুলো আমি আলোচনা করব। তো গল্পের যে মূল প্লট বা স্টোরি লাইন সেটা অনেকটা এরকম যে একজন ভবঘুরে ভ্যাগাবন্ড, সে তার নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, স্বাভাবিক, যেহেতু সে ভ্যাগাবন্ড। তার পেশা হলো ইঁদুরের খাঁচা বিক্রি করা। সে র্যাট ট্র্যাপ, ইঁদুরের খাঁচা সেল করে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এরকম ভাবে ইঁদুরের খাঁচা বিক্রি করে বেড়ায়, তার আর্থিক অবস্থা খুবই খারাপ এবং জীবনের প্রতি তার যে জীবনকে দেখবার যে ধরন, সেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যে তার কোনো লায়াবিলিটিস নেই, তাকে দেখাশোনা করবার কেউ নেই এবং কারোর দায়িত্ব নেওয়ার মতো তার কোনো আত্মীয় নেই। সে যখন যেখানে যেভাবে পায় ঘুরে বেড়ায়, ইঁদুরের খাঁচা বিক্রি করে, যদি কখনো তার টাকার প্রয়োজন হয় সে ছোটখাটো চুরিও করে। এই তার মোটামুটি জীবনের দর্শন। একদিন তার মাথার মধ্যে একটা নতুন ভাবনা খেলে গেল, মানে তার মাথায় একটা নতুন চিন্তা আসলো। সে চিন্তাটা কি? তার মনে হলো এই যে গোটা পৃথিবীটা রয়েছে, এই গোটা পৃথিবী যেখানে মানুষ প্রতিদিন ছুটে বেড়াচ্ছে তার জীবন জীবিকার সন্ধানে, মানুষ ছুটছে কোনো একটা ঈপ্সিত লক্ষ্যের পিছনে। তার মনে হলো যে এই গোটা পৃথিবী, যে পৃথিবীর মধ্যে এত রকম বৈচিত্র্য রয়েছে, এত রকম সম্পদ রয়েছে, এত রকম প্রলোভনের বিষয়বস্তু রয়েছে, তার মনে হতে লাগলো যে এই পুরো পৃথিবীটাও একটা ইঁদুরের খাঁচার মতো। ঠিক যেভাবে আমরা ইঁদুরের খাঁচায় ইঁদুরকে ধরবার জন্য উই ইউজ চিজ অ্যান্ড পর্ক, অর্থাৎ আমরা একটা বেইট বা একটা কোনো প্রলোভনের বিষয়বস্তু রাখি, and the moment the rat is sort of attracted by the bait, it is trapped. একই রকম ভাবে এই পৃথিবীর মধ্যে এত রকম ধন সম্পদ, ঐশ্বর্য, এত প্রলোভনের বিষয়বস্তু, এই সবটা আসলে এক একটা লোভ দেখানোর বিষয়। এবং মানুষ যে মুহূর্তে এই লোভে পড়ছে সে মুহূর্তেই তার জীবন শেষ, কারণ হি ইজ ট্র্যাপড। আসলে এই পৃথিবী থেকে, এই সমাজ থেকে সে খুব বেশি কিছু পায়নি, ফলে তার এই সমাজকেও খুব বেশি কিছু দেওয়ার নেই এবং সেই জন্য কতকটা নিজের মনে রাগ পূরণ করবার জন্য সে মাঝে মধ্যেই পৃথিবীকে, সমাজকে, সমাজ যে পথে যাচ্ছে, সমাজের মানুষ যেদিকে দৌড়চ্ছে, এইটাকে সে গালমন্দ করে বেশ মনের ভিতর তার একটা প্লেজার হয়, সেটা আনন্দ পায় পৃথিবীকে এবং সমাজকে, জীবনকে গালমন্দ করে। এবং তার মাঝে মধ্যে মনে হয় যে ভাগ্যিস সে এইরকম আরো বাকি 10টা মানুষের মতো সে এইরকম ইঁদুরের খাঁচার মধ্যে পড়েনি, অর্থাৎ সে
এই লোভের ফাঁদের মধ্যে পড়েনি। আমাদের গল্পের যে দার্শনিকতা সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এটা আস্তে আস্তে ওই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো যত আমরা গল্পের দিকে এগোবো তত বুঝতে পারবো যে কোন ভাবনা থেকে এরকম একটা অসাধারণ গল্প লেখা হচ্ছে। তো যাই হোক, এরকম একজন মানুষ এই র্যাট ট্র্যাপ সেলার যে র্যাট ট্র্যাপ বিক্রি করছে, সে একদিন ঘুরতে ঘুরতে এক বয়স্ক মানুষের বাড়িতে গিয়ে পৌঁছল। সে সারাদিন হাঁটাহাঁটি করেছে, সেদিন তার কোনো বেচাকেনা হয়নি, আর্থিক কোনো লেনদেন হয়নি। তো সে এক বৃদ্ধের বাড়িতে গিয়ে রাত্রিবেলায় কড়া নেড়েছে, কারণ তার একটু রাত্রে আশ্রয় প্রয়োজন। সাধারণত সে যখন কারোর বাড়িতে কড়া নাড়ে সে ভালো বিহেভিয়ার পায় না, ন্যাচারালি যেরকমটা হয়ে থাকে আর কি, যে একজন ভবঘুরে মানুষ, তার চেহারার মধ্যে দারিদ্র্যের ছাপ খুব স্পষ্ট, and he usually gets rejected. That is what he is accustomed to. He is accustomed to rejection. কিন্তু এই যে বৃদ্ধের বাড়িতে সেদিন রাত্রে সে দরজা ধাক্কা দিল, তার জীবনে একটা নতুন ঘটনা ঘটল। কি ঘটনা? না, সেই বাড়িতে যিনি বৃদ্ধ তিনিও একা থাকেন। তিনি খুব সাদর অভ্যর্থনা করে এই র্যাট ট্র্যাপ সেলারকে তার বাড়িতে নিয়ে আসলেন। একসঙ্গে তারা খাওয়া দাওয়া করলেন। খাওয়ার পর তিনি তার দামি যে তামাক, টোব্যাকো রোল, সেখান থেকে কিছুটা তামাক দিলেন ধূমপান করার জন্য। এবং গল্প করতে করতে তিনি তার জীবনের অতীত কাহিনী তো বললেনই, এমনকি এটাও বললেন যে তিনি আগে একটি লোহার কারখানায় কাজ করতেন, রামশো আয়রন ওয়ার্কস ফ্যাক্টরিটার নাম। তো সেখানে তিনি আগে কাজ করতেন, এখন তিনি রিটায়ার করেছেন এবং তার সম্পত্তি বলতে 30 ক্রনার সুইডিশ মুদ্রা। তিনি তার জীবনের আমানত কত টাকা সেইটা উল্লেখ করলেন। শুধু যে উল্লেখ করলেন তাই নয়, তিনি কি করলেন, একটা ছোট্ট কাপড়ের পুটলি নিয়ে এসে এই যে ভবঘুরে লোকটিকে দেখালেন, দেখিয়ে বললেন, এই দেখো, এইটা হচ্ছে আমার জীবনের সম্পত্তি। সেদিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম ভেঙে র্যাট ট্র্যাপ সেলার, আমাদের যে ভবঘুরে ব্যক্তি, সে তার মতো করে বেরিয়ে গেল। এবং এই যে বয়স্ক মানুষটি, তার একটি ছোট ফার্ম, ডেয়ারি ফার্ম আছে, তিনি সকালে বেরিয়ে পড়লেন সে ফার্মের কাজে, ফার্মিং এর কাজে। গল্পটা এখানে শেষ হয়ে যেতে পারতো, বা গল্পটা এখান থেকে অন্য কোনো মোচড় না নিলেও পারতো, কিন্তু ওই যে শুরুতে বললাম, আমাদের গল্পের দার্শনিকতা শুরু হয়ে গেছে, দার্শনিক যে স্তর সেটা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা দেখতে পাই যে এই ভবঘুরে লোকটি তার বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ফিরে আসলো। সে সময় বাড়িতে মালিক নেই। সে একটা ইট নিয়ে কাঁচের জানলায় ছুঁড়ে মারলো, যে জানলার পরেই, অর্থাৎ যে ঘরটায় সেই টাকার পুটলিটা রাখা ছিল, সে কাঁচে ইট ছুঁড়ে মারলো, কাঁচটা ভেঙে গেল, সে হাত ঢুকিয়ে টাকার ব্যাগটা নিয়ে চলে আসলো। এবার যখন সে ওই টাকার পুটলিটা নিয়ে বেরিয়ে আসছে, কিছু দূর গিয়ে তার মনে হলো যে প্রকাশ্য দিবালোকে সড়ক পথ দিয়ে গেলে বুঝি তার বিপদ আছে। সে একটা অন্ধকার অরণ্যে ঢুকে পড়ল। দুটো বিষয় লক্ষ্য করার এখানে। এক হচ্ছে, এই ব্যক্তি কিছুক্ষণ আগে নিজের জীবনকে ফিলোসফাইজ করছিল। সে বলছিল যে পৃথিবীতে যা কিছু আশেপাশে ঘটছে সেগুলো সবই এক একটা প্রলোভন, এবং দ্য মোমেন্ট ইউ আর অ্যাট্রাক্টেড বাই দ্য বেট ইউ আর ট্র্যাপড। তো যে মানুষ জীবন সম্পর্কে এইরকম একটা উচ্চ ধারণা যার মাথার মধ্যে ঘুরতে পারে, যে মানুষ জীবন সম্পর্কে এরকম ধারণা পোষণ করে, লক্ষণীয় বিষয়, সে নিজের জীবনেও কিন্তু এই ভুলটা করে ফেললো। সে ঠিক লোভের বশে পড়ে চুরিটা করলো। এটা প্রথম লক্ষণীয় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে,
যে মুহূর্তে সে চুরিটা করলো তার মনে হলো যে প্রকাশ্য রাস্তা দিয়ে হাঁটা উচিত হবে না, অ্যান্ড সে কি করছে, হি ইজ এন্টারিং ইনটু উডস, জঙ্গলের মধ্যে ঢুকছে। আমরা জানি ইন লিটারেচার এই জঙ্গল বা উডস ক্যারি আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিম্বলিক মিনিং। জঙ্গল হচ্ছে আমাদের মনের অবচেতনের একটা প্রতিফলন, যেখানে অন্ধকার, সূর্যের আলো পৌঁছতে পারে না। কারণ আমার অবচেতন মনে কি চলছে সেটা আমিও যে সবসময় জানি তা কিন্তু নয়, আমরা কেউই তার হদিশ পাই না। এবং সিন্স হি হ্যাজ স্টোলেন মানি, he has deviated from the path of Christianity, from the path of religion. অর্থাৎ সে যেহেতু চুরি করেছে, তার সে ধর্মের পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং সেই জন্যই তার স্থান এখন ওই জঙ্গলের অন্ধকার। খুব লক্ষণীয় বিষয় এটা। যাই হোক, সে সারাদিন ধরে জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরপাক খাচ্ছে, কিন্তু বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না। তখন তার মনে হলো যে সে একটা ভুল করে ফেলেছে, কারণ সেও এখন ওই ইঁদুরের খাঁচার মধ্যে ঢুকে পড়েছে, and there is no escape। ঠিক যেভাবে খাঁচার মধ্যে ইঁদুরের খাবার ঝুলিয়ে রাখা হয়, তার মনে হচ্ছে সেভাবেই ওই টাকার যে পুটলি সেটা ঝুলিয়ে রাখা হয়েছিল তার সামনে, এবং সেও লোভের বশবর্তী হয়ে ওই ফাঁদে পা দিয়েছে। ফলে আর কোনো পালানোর উপায় নেই। দিন গড়িয়ে রাত হলো, রাত আস্তে আস্তে গভীর হতে লাগলো, এবং তার মনে হলো যে ডিসেম্বরের এই ঠান্ডায় যদি আমি একটু আগুনের আশ্রয় না পাই, তাহলে বুঝি আর কালকের সকাল দেখা হবে না। এবং তখন যখন সে নিজেকে রীতিমতো গালমন্দ করছে, সেই সময় হঠাৎ করে দূর থেকে একটা লোহা পেটানোর শব্দ সে শুনতে পেল। তার বুঝতে বাকি রইল না যে এটা একটা লোহার কারখানা থেকে শব্দটা আসছে। সে খুব আগ্রহ নিয়ে কারখানার ভিতরে গেল, কারণ লোহার কারখানা মানে সেখানে সারা রাত ফার্নেসে আগুন জ্বলছে, এবং সে সেখানে একটু আশ্রয় পাবে, কারণ তার উদ্দেশ্য রাতটুকু যেভাবে কাটিয়ে পরের দিন সকালবেলায় সে আবার তার গন্তব্যে বেরিয়ে পড়বে। এখন হয়েছে কি, যখন সে এই লোহার কারখানায় আশ্রয় নিচ্ছে, সেই সময় এই কারখানার বর্তমান যে মালিক, তিনি এসছেন কারখানার কাজকর্ম সুপারভিশনের জন্য। কারখানায় এসে যখন তিনি এই ভ্যাগাবন্ডকে দেখলেন, তার বড় দাড়ি, আলুথালু চেহারা, শরীরে ছেঁড়া কিছু বস্তার মতো পোশাক, এটা দেখে তার মনে হলো যে তিনি বুঝি, মানে এই ভবঘুরে ব্যক্তি, ইনি বুঝি তার হারিয়ে যাওয়া এক বন্ধু, যার সঙ্গে একই সময় একই রেজিমেন্টে সে দেশের হয়ে লড়াই করত। সে মালিক তখন বললেন, তাকে বন্ধু সম্ভাষণ করে বললেন যে, তিনি দুঃখ প্রকাশ করলেন তার এরকম অবস্থা কি করে হলো, এবং তিনি বললেন তুমি এক্ষুনি আমার বাড়িতে এসো। rat trap seller বুঝতে পারছিল যে there is a mistake, and he was trying to persuade this man that I am not that person you are thinking. সে বলার চেষ্টা করলো যে আমি সেই ব্যক্তি নই, and Mr. you are making a mistake, আপনি একটা ভুল করছেন। কিন্তু তিনি ছাড়বার পাত্র নন। অনেক চেষ্টা করবার পর যখন তিনি পারলেন না এই rat trap সেলারকে বুঝিয়ে তার সঙ্গে নিয়ে যেতে, তিনি সেখান থেকে চলে গেলেন। চলে গিয়ে তিনি তার মেয়েকে পাঠালেন তার এই বন্ধুটিকে, যাকে তিনি বন্ধু ভাবছেন, আসলে কিন্তু সে বন্ধু নয়, বন্ধুটিকে তার সঙ্গে করে নিয়ে আসতে। কিছুক্ষণ বাদে মেয়েটি আসলো, এবং প্রথম দর্শনেই মেয়েটির মনে হলো যে there is a mistake, কারণ এই লোকটির মধ্যে, তার চেহারার মধ্যে there is nothing that would say that this man had any formal education। মানে এই লোকটার চেহারার মধ্যে তার যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে এটা একবারও দেখে বোঝা যাচ্ছে না। মেয়েটি বুঝতে পেরেছে যে তার বাবার একটা কিছু ভুল হচ্ছে। যাই হোক, তবুও সেই মেয়েটি রিকোয়েস্ট করলো এই লোকটিকে আসবার জন্য, এবং অবশেষে rat trap seller তিনি বা সে রাজি হলো, কারণ তার মাথার মধ্যে ঘুরছে যে যদি আমার এই অবস্থার
অবস্থা দেখে আমাকে কিছু আর্থিক সাহায্য করে, তাহলে ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু গাড়িতে যেতে যেতে তার মাথার মধ্যে ওই একই চিন্তা ঘুরতে লাগলো যে আহ, এইগুলো কি আমার লোভের কনসিকুয়েন্সেস। তার মাথার মধ্যে এই ভাবনাটা বারবার ঝিলিক দিয়ে গেল যে আমি যদি এই টাকাটা চুরি না করতাম তাহলে বোধহয় আমার এই পরিণতিটা হতো না। ইটস অল বিকজ অফ দ্য কনসিকুয়েন্সেস অ্যান্ড আই এম ট্র্যাপড। তার মাথার মধ্যে বারে বারে এটা মনে হতে লাগলো। সেই দিনটা ছিল, মানে তার পরের দিন ছিল ক্রিসমাস, এবং এই বাড়িতে অর্থাৎ এই মেয়েটির বাবা এবং এই লোহার কারখানার যে মালিক, তিনি চাইছিলেন যে তার বন্ধুর সঙ্গে, যে বন্ধুর সঙ্গে এত বছর পর তার দেখা হয়েছে, তিনি ক্রিসমাসের কেকটা একসঙ্গে কাটবেন। তো বাড়িতে তাকে নিয়ে আসা হলো, তাকে একটা পরিষ্কার পোশাক দেওয়া হলো এবং তাকে বলা হলো যে এই এতদিনকার যে চেহারা, তার শরীরের প্রতি যে অযত্ন, সেটাকে ঝেড়ে ফেলে নতুন ভাবে নিজেকে আত্মপ্রকাশ করতে। একজন নাপিতকে ডেকে আনা হলো তার চুল দাড়ি কেটে দেওয়ার জন্য, এবং পূর্ণাঙ্গ স্নান করবার পর যখন লোকটি বেরিয়ে আসলো, মানে র্যাট ট্র্যাপ সেলার যখন বেরিয়ে আসলো তার নতুন পোশাকটা পরে, তাকে দেখে এই মালিক নিজের ভুলটা বুঝতে পারলেন। সাথে সাথে তার চেহারাটা পাল্টে গেল এবং প্রচন্ড রেগে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, হোয়াটস দ্য মিনিং অফ দিস, এটার মানে কি। এবং এই র্যাট ট্র্যাপ সেলার, তার মনে হলো যে জীবনের যে স্বাদগুলো সে কোনোদিন পায়নি, এই একটা দামি স্যুট যেটা তার গায়ে রয়েছে, একটা দামি ক্রিসমাস কেক যেটা তাকে নিয়ে কাটা হবে বলে এই বাড়িতে তাকে নিয়ে আসা হলো, এরকম বিলাসবহুল বাড়ি, ঘুমানোর জন্য এত সুন্দর বিছানা, এগুলো সে কোনোদিন পায়নি। তার মনে হয়েছিল যে জীবনে বুঝি এই স্বপ্ন, যে স্বপ্নগুলো সকলের থাকে, তার মনে হলো যে বুঝি একদিনের জন্য তার এই স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। কিন্তু যে মুহূর্তে তার পরিষ্কার চেহারাটা এই বাড়ির কর্তা দেখতে পেলেন এবং বুঝতে পারলেন দ্যাট হি হ্যাড ডান আ গ্রেট মিস্টেক, তার মনে হলো যে এই স্বপ্নের সময়টুকু যেন এক লহমায় তার কাছ থেকে কেউ কেড়ে নিল। এবং যখন বাড়ির মালিক বললেন যে তিনি পুলিশ ডাকবেন, তখন এই লোকটি প্রচন্ড রেগে গিয়ে প্রতিবাদ করবার মতো করে বলল যে আমি কিন্তু আপনাকে বলেছিলাম বা বলার চেষ্টা করেছিলাম যে আপনি একটা ভুল করছেন, এবং আমি আপনার বাড়িতে কোনো ক্ষতি করিনি, আমি চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে, আমি আমার পুরনো পোশাক পরে নিচ্ছি, আপনাকে আপনার এই নতুন পোশাক ফেরত দিয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, আমার কিন্তু কোনো ভুল ছিল না আপনার বাড়িতে আসার। এইখানে একটা প্রশ্ন আছে আমাদের। লেখক সালমা লেগালফ আমাদেরকে একটা প্রশ্ন করতে বাধ্য করছেন যে আতিথেয়তার যে মুখটা আমরা দেখি, তার পিছনে কি একটা অচেনা চেহারা লুকিয়ে থাকে আমাদের। মানে এই লোকটি বা বাড়ির এই মালিক তার, যাকে তিনি বন্ধু ভাবছিলেন, তাকে নিয়ে এসেছিলেন ইন অর্ডার টু সেলিব্রেট ক্রিসমাস, and we know that Christianity or Christmas is a celebration of mercy, pity, peace and love. তাহলে যে মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এই লোকটি তার অপরিচিত বন্ধু নন, তিনি সাথে সাথে তার ব্যবহার র্যাডিক্যালি পাল্টে গেল। প্রশ্ন হচ্ছে, ইজ ইট সাপোজ টু বি সো? এরকম কি হওয়ার কথা ছিল? If we are celebrating Christmas, if our purpose is to spread the message of Jesus, the message of love, then there should not be any barrier between choosing the human beings. There shouldn't be any barrier. Every single human being should be the same. প্রশ্নটা এখানেই।
তাহলে আমি বা যে ব্যক্তি আমাকে খুব অতিথি পরায়ণ বলে জানছেন, বা আমি যাকে অতিথি পরায়ণ বলে জানছি, তার এই অতিথি পরায়ণতা এটা কি সবার জন্যই সমান নাকি শুধুমাত্র আমার জন্য? অর্থাৎ আমরা সমাজে মানুষকে কিভাবে ট্রিট করছি, কিভাবে দেখছি, সেইটা কিন্তু একটু প্রশ্নের মুখে পড়ছে। এবং এই গল্পে আমরা দেখতে পাই যখন তাকে প্রায় পুলিশ ডেকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে, সেই সময় তার মেয়ে সে রুখে দাঁড়ায়, সে তার বাবার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং জানিয়ে বলে যে এটা অত্যন্ত অমানবিক কাজ হচ্ছে, যেহেতু ক্রিসমাস তাই তাদের উচিত এই মানুষটিকে অন্তত একটা দিন তাকে জীবনে সেই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যগুলো দেওয়ার যেগুলোর জন্য মানুষ প্রতিদিন পৃথিবীর প্রত্যেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। এবং ছুটে বেড়াচ্ছে বলে এই গল্পের শুরুতে আমাদের এই র্যাট ট্র্যাপ সেলারের, এই ইঁদুরের খাঁচা বিক্রেতার মনে হয়েছিল যে এভরিওয়ান ইজ নাথিং বাট আ র্যাট। তারা যার পিছনে ছুটছে সেইগুলো হচ্ছে তাদের বেইট বা প্রলোভন, এবং আসলে প্রত্যেকে ছুটছে এটা না জেনেই যে সবাই আসলে খাঁচার মধ্যেই ঢুকতে চলেছে। মেয়ের কথা বাবা ফেলতে পারে না এবং তাকে একটা দিনের জন্য তাদের সঙ্গে ক্রিসমাসের কেক কাটা হয়, সেলিব্রেশন হয়। তিনি সারাদিন ধরে শুধুমাত্র ঘুমিয়েই থাকেন, শুধু খাওয়ার সময় ওঠেন, এবং বাড়িতে যে অতিথিরা এসেছিল তাদের কারোর সঙ্গেই তার কোনো কথা হয় না, সে কাউকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করে না। সে শুধুমাত্র একটা দিন তার এই জীবনের যে আরাম সেটাকে একদম চেটে পুটে উপভোগ করে। ক্রিসমাসের পরের দিন যখন লোকটির চলে যাওয়ার সময় আসলো, মেয়েটি তাকে এই তার যে পোশাকটা তাকে দেওয়া হয়েছিল, তার দামি কোট, মেয়েটি তাকে বলে যে এই পোশাকটা আপনাকে আর ফেরত দিতে হবে না, এটা আপনি রেখে দিন আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার হিসেবে, এবং আগামী দিনেও যখন আবার ক্রিসমাস আসবে আপনার জন্য আমাদের বাড়ির দরজা খোলা রইল, আপনি যদি চান তাহলে অবশ্যই আমাদের বাড়িতে ক্রিসমাসে আসবেন। এইটুকু বলে মেয়েটি তার বাবার সঙ্গে বেরিয়ে পড়ে চার্চের প্রেয়ারের জন্য। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, চার্চে গিয়ে বাবা জানতে পারেন তারই কারখানার কোনো এক প্রাক্তন ওয়ার্কার, যিনি এখন রিটায়ার করেছেন, তার সেই প্রাক্তন ওয়ার্কারের বাড়ি থেকে 30 ক্রনার চুরি হয়েছে, এবং যে চুরি করেছে সে এক অদ্ভুত ভ্যাগাবন্ড মানুষ যার গলায় ইঁদুরের খাঁচা ঝোলানো আছে। ফলে বুঝতে আর বাকি থাকে না এই লোকটা কে। এবং মেয়েটির বাবা, অর্থাৎ আমাদের এই কারখানার বর্তমান মালিক, সে প্রচন্ড রেগে গিয়ে তার মেয়েটিকে বলে যে দেখো বাড়িতে কাকে আশ্রয় দিয়েছো, একটা চোর, এতক্ষণে বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে আমাদের সমস্ত মূল্যবান জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। এই বলে প্রায় মেয়েটিকে নিয়ে ছুটতে ছুটতে তিনি বাড়িতে এসে পৌঁছান, এবং পৌঁছে প্রথমেই তার যে গৃহ বাড়ির যে ভৃত্য তাকে প্রশ্ন করেন যে এই লোকটি চলে গেছে, সঙ্গে কি কিছু নিয়ে গেছে। আমরা গল্পের একদম শেষ, এই জায়গাটা আমার মনে হয় একদম গল্পের শেষটুকু না পড়লে বুঝি আমাদের গল্পটার যে মূল দার্শনিক জায়গাটা সেটা বোধহয় বোঝানো যাবে না। তো যাই হোক, আমি শেষটুকু পড়ছি, আরো অনেক জায়গা পড়তে পারলে ভালো হতো, কিন্তু এত বড় টেক্সট আমি জানি না কিভাবে ভেঙে ভেঙে পড়ালে ভালো হতো, বুঝতে পারছি না। যাই হোক, তো বাড়িতে যখন আসে এই প্রশ্নটা যখন করে, বাড়ির যে ভৃত্য সে জানায় যে না, সে তো কিছু নিয়ে যায়নি, বরং সে আপনার মেয়ের জন্য একটা উপহার রেখে গেছে। সেই উপহারটা কি? সেই উপহারটা আসলে একটা কাগজে মোড়ানো ইঁদুরের খাঁচা, যে ইঁদুরের খাঁচার মধ্যে ওই 30 ক্রনার যে টাকাটা সে চুরি করেছিল, ওই খাঁচার মধ্যে চুরির টাকাটা রাখা আছে।
এবং একটা ছোট্ট চিঠি লেখা আছে মেয়েটির জন্য। চিঠিতে কি লেখা আছে? Honored and noble miss, since you have been so nice to me all day long, as if I was a captain. যেহেতু তার বাবা ভুল করেছিল, তার বাবা মনে করেছিল যে এই লোকটি বুঝি তার সঙ্গে তার রেজিমেন্টে চাকরি করা একজন ক্যাপ্টেন এবং তারা দুজনে দেশের হয়ে লড়েছিলেন। তাই যখন সেই মানুষটির অরিজিনাল আইডেন্টিটি রিভিল হওয়ার পর তাকে যখন মেয়েটির বাবা ডিহিউম্যানাইজ করছিল, তাকে অপমান করছিল, মেয়েটি তখন এই লোকটিকে বাঁচিয়েছিল। মেয়েটি ভালোবাসার কথা বলেছিল, আশ্রয় দিয়েছিল, তাকে সম্মান দিয়েছিল, যে সম্মান এই লোকটি কোনোদিন কারোর কাছ থেকে পায়নি। যে সম্মান পেলে একটা মানুষের জীবন হয়তো ভাঙতে ভাঙতেও একদম শেষ মুহূর্ত থেকেও সে মানুষটা হয়তো নিজেকে আবার গড়ে তোলবার সাহস পায়, জীবনে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়। এই কথাটাই সে লিখেছে। সে সেই চিঠিতে লিখেছে, আই ওয়ান্ট টু বি নাইস টু ইউ ইন রিটার্ন। সো অর্থাৎ তিনি বলছেন, যেহেতু আপনি আমাকে বা তুমি আমাকে সেই সম্মানটা দিয়েছিলে অ্যাজ ইফ আই ওয়াজ দ্য রিয়েল ক্যাপ্টেন, সো আই ওয়ান্ট টু বি নাইস উইথ ইউ ইন রিটার্ন। আমারও তোমাকে সেই তুমি যে সম্মানটা আমায় দিয়েছো, আমারও তোমাকে কিছু ফেরত দেওয়ার আছে। সেটা কি? As if I was a real captain, for I do not want you to be embarrassed at this Christmas season by a thief. যে আমি চাইবো না যে একজন চোরকে আশ্রয় দিয়েছো বলে তোমার জীবনে কোনো আফসোস থাকুক। But you can give back the money to the old man on the roadside. বলছে ওই যে রাস্তার যে লোকটার বাড়ি থেকে আমি টাকা চুরি করেছিলাম, এই টাকাটা তাকে ফেরত দিয়ে এসো। Who has the money pouch hanging on the window frame as a bait for poor wanderers. যে লোকটা তার জানালার সামনে টাকাটা ঝুলিয়ে রাখে তার বৈভব দেখানোর জন্য, এবং রাস্তা দিয়ে যে আমার মতো যে ভবঘুরে, যাদের শরীরে কাপড় নেই, পেটে ভাত নেই, যে লোকগুলো রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, যে লোকগুলোর কাছে ওই টাকাটা স্বপ্নের মতো, তারা প্রতিদিন দেখতে দেখতে যায়, তাদের সামনে দিয়ে তাদের ঈপ্সিত, তাদের লোভনীয় বস্তুটা চোখের সামনে ঝুলছে, তারা সেটা জীবনে অ্যাচিভ করতে পারে না। এইখানটায় গল্পটা একটা চূড়ান্ত দার্শনিকতার মোড়ক নিজের শরীরে চারিদিকে আবদ্ধ করে নেয়। যে শিক্ষাটা আমাদের দেয় এই গল্পটা, এখনো চিঠিটা শেষ হয়নি, আমি পরে আসছি, যে শিক্ষাটা আমাদের দেয় যে তোমার বৈভব থাকতেই পারে, কিন্তু সেটাকে ডোন্ট মেক আ ডিসপ্লে অফ ইট, সেটাকে লোকের কাছে দর্শনীয় বস্তু করার প্রয়োজন নেই। কারণ এমন বহু মানুষ রয়েছেন যারা, তুমি যে জীবনের বৈভবটা প্রতিদিন যার ডিসপ্লে করছো, এমন বহু মানুষ রয়েছে যাদের কাছে সেটা একটা দুঃস্বপ্নের মতো। পৃথিবীতে সবার জীবনটা সমান নয়। তুমি প্রিভিলেজড, তুমি ভাগ্যবান, তুমি জীবনে যা চেয়েছো তা পেয়েছো, কিন্তু সেটা নিয়ে নিজের মনে সন্তুষ্ট থাকো, সেটাকে সবার কাছে দর্শনীয় বস্তু করো না। কারণ বহু মানুষ প্রতিদিন বহু আফসোস বাঁচিয়ে নিয়ে ঘুমোতে যায়। এই শিক্ষাটা গল্পটা আমাদের দেয়। তারপর সে লিখছে, দ্য র্যাট ট্র্যাপ ইজ আ ক্রিসমাস প্রেজেন্ট ফ্রম আ র্যাট। সে নিজেকে ইঁদুর বলছে। বলছে এই যে আমি ইঁদুরের খাঁচাটা তোমাকে দিয়ে গেলাম, এইটা ধরে নাও আরো একটা ইঁদুরের তরফ থেকে তোমাকে দেওয়া একটা উপহার। Who would have been caught in this world's rat trap if he had not been raised to captain? Because in that way he got power to clear himself. সে বলছে ধরে নাও এই যে ইঁদুরের খাঁচাটা তোমায় দিলাম, এইটা এক ইঁদুরের তরফ থেকে তোমাকে দেওয়া উপহার, যে হয়তো ইঁদুরের মতোই নির্দ্বিধায় মরে যেত বা হারিয়ে যেত যদি না তুমি তাকে এই সম্মানটা দিতে। ধরে নাও তোমাদের একদিনের যে ক্যাপ্টেন আমি, তার তরফ থেকে তোমাকে দেওয়া একটা ছোট্ট উপহার। গল্পটা এখানেই শেষ হচ্ছে এবং
যেটা শুরুতে আমি বললাম যে কিছু গল্প আমাদের জীবনকে দেখার ধরনটাকে পাল্টে দেয়। থ্যাঙ্কফুলি সিবিএসই বোর্ডের ক্লাস 11-এর ছেলেমেয়েরা, একটা ম্যাচিওর বয়সের ছেলেমেয়েরা এই গল্পটা পড়ার সুযোগ পায়। জানি না আমাদের বেঙ্গল বোর্ডে এরকম গল্প ছেলে মেয়েদের কবে পড়ানো হবে, কিন্তু কিছু গল্প না পড়লে জীবনকে চেনা, জীবনকে দেখা অপূর্ণ রয়ে যায়। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, পিডিএফ নেটে অ্যাভেলেবল, সেখান থেকে গল্পটা পড়ে নিতে পারো। আর প্রত্যেক দিনের মতো একই জিনিস বলবার, কেমন লাগছে তোমাদের জানিও, এবং তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে। আর যদি মনে হয় যে আমার এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগছে, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো সকলে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার। থ্যাংক ইউ।